হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমাকে অনেকেই এই কয়েকদিন ধরে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কোন কোন বই লেখা আছে। আমাদের মোট 4টা বই লেখা আছে। একটা বই দুদিন আগে আউট অফ স্টক, তো ওটা বাদ দিন। এসএলএসটি বিষয়ক আর 3টা বই আছে। একটা হচ্ছে বাংলা সাহিত্যের চৈতমালা আধুনিক যুগ, একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, আর একটা হচ্ছে বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটটা 1 সপ্তাহ পর থেকে প্রি বুকিং শুরু হবে, 2 সপ্তাহ পর পেয়ে যাবেন। তো ওটা আজকে আলোচ্য বিষয় নয়, ওটা যখন আসবে মার্কেটে আমি জানিয়ে দেবো। ওখানে সমস্ত টপিক দেওয়া আছে বাংলা সাহিত্যের। আজকের টপিক হচ্ছে বাংলা সাহিত্যের চৈতমালা আধুনিক যুগ আর বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ। তো বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এই বইটি ছাপানো শেষ হয়ে গেছে, শুধু বাইন্ডিং আছে, সেলাই বাইন্ডিং হচ্ছে। হয়ে ধরে রাখুন মোটামুটি বুধ থেকে বৃহস্পতিবার কুরিয়ার করা হবে, যারা বুকিং করছেন অলরেডি। আর এই বাংলাসাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ অলরেডি ছাপানো হয়ে বাইন্ডিং হয়ে গেছে, প্রকাশনীতে আজ রাতের মধ্যে চলে আসবে। আর সোমবার থেকে যারা প্রি বুকিং করে রেখেছিলেন বা বর্তমানে প্রি বুকিং করবেন কলেজ স্ট্রিটে নেওয়ার জন্য, তারা সোমবার থেকে পাবেন। আর আমাদের হচ্ছে যারা অলরেডি প্রি বুকিং করে রেখেছিলেন তাদের বই সোমবার থেকে পোস্ট অফিস মারফত কুরিয়ার করা হবে। ওকে, দেখুন বইটা বেরিয়ে গেছে। বইয়ের একটা ছবি আমাকে পাঠিয়েছে আমাদের প্রকাশনীর কর্ণধার তন্ময় নায়ক। আমাদের প্রকাশনীর নাম হচ্ছে বুক মার্ট, BOOKMART, বুক মার্ট, 6 নম্বর কলেজ রোড, কলেজ স্ট্রিট, কলকাতা 7,00,000 দেখুন আমাদের বই বেরিয়ে গেছে। ওকে, কালকে রাত্রে হঠাৎ মেসেজ করলো যে বই বেরিয়ে গেছে, ছবি তুলে পাঠালো। ছবিগুলো তো ভালো আসছে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বই। এর অনেকে বলবেন তাহলে একটা সূচিপত্র দিন বা ডেমো দেখান। দেখুন, একটা কথা বলি, আমাদের বইটা কিন্তু লাইব্রেরিতে রাখার জন্য বঙ্গী সাহিত্য পরিষদের প্রাক্তন সভাপতি ভারতীবরণ ঘোষ মহাশয় ফোন করেছিলেন, এবং ওনার হাতে আমরা বইটা তুলে দিয়েছিলাম ওনার বাড়িতে গিয়ে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার থেকে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের এই বইটা, এটা আর প্রাচীন মধ্যযুগ বইটা চড়কের দিন এই বছরই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে পুরস্কার লাভ করে। তো এগুলো পুরস্কার প্রাপ্ত বই। তো বলছি যে এই বই পড়লে কিন্তু আর অন্য তথ্য পড়তে হবে না। MSc পরীক্ষায় মাদ্রাসা থেকে কমন এসেছিল, এই বই থেকে 3-4টা আসেনি, 90% কমন এসেছিল। প্রাচীন মধ্যযুগ থেকে 100 কমন এসেছিল। তবে বইগুলো 600 পেজের বই। কিন্তু যদি কেউ এই 2-3 মাসে বলে না যে MCQ পড়বো, MCQ পড়লে কিছু হয় না। বাজারে অনেক MCQ বই আছে, সেগুলো কিনে নিলাম, পড়লাম, কিচ্ছু হবে না, দেখবেন কমন লাগবে না আর ভুলে ভরা। তাই অথেন্টিক বই পড়ুন, তথ্যভিত্তিক বই পড়ুন। আপনাকে সব পড়তে বলা হয়নি, সাজেশান নিয়ে পড়ুন বা দাগ দিয়ে দিয়ে পড়ুন, দেখুন ওর মধ্যে কমন চলে আসবে, গ্যারেন্টি। ঠিক আছে, আমিও আশা রাখছি এবারেও এখান থেকে প্রশ্ন আসবেই, আসতে বাধ্য। আর যারা বলছেন আমি এত বইটা শেষ করতে পারবো না এইটুকু সময়ে, আমাদের অনলাইন ক্লাস চলছে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখানে জয়েন করে যান। ওকে, আমাদের এবার 245 হয়ে গেছে, আর 5 জনকে নেবো, 250 জনকে নেবো। ঠিক আছে, তো দেখুন সূচিপত্র এখানে কোনো অন্যান্য কোনো সাহিত্যিকের বইয়ের মতো আমাদের বই কিন্তু লেখা হয়নি। ওখানে দেখবেন একটা সম্পর্কে গেজানো আছে, আবার অন্যটা সম্পর্কে গেজানো আছে, এইভাবে তথ্যগুলো সাজানো আছে। আমাদের সূচিপত্রে সেইগুলোকেই নেওয়া হয়েছে যেগুলো SLST সিলেবাসে আছে। SLST সিলেবাসে নেই এমন কোনো এখানে দেওয়া হয়নি। শুধুমাত্র এটা SLST সিলেবাসের অন্তর্গত, MSc সিলেবাসের কিছু এখানে অ্যাড হয়নি, আধুনিক যুগের বইটায়। আর প্রাচীন মধ্যযুগের বইটায় শুধু MSc ইসলামী সাহিত্যটা অ্যাড হয়েছে, বাকি সমস্ত SLST সিলেবাস। ঠিক আছে, সেটাও কিন্তু দেখে নেবেন। আর MScতে কিন্তু ইসলামী সাহিত্য থেকেই প্রশ্ন এসেছিল, ওই বই থেকেই কমন এসেছিল। ওকে, তো প্রাচীন মধ্যযুগ আমি 2-3 দিন পর আলোচনা করবো। আজকে হচ্ছে আধুনিক যুগ আলোচনা করছি। পিরিয়ড একটু মন দিয়ে দেখবেন। সূচিপত্র শুধু SLST সিলেবাসটা এখানে আছে। আমরা কেমন সাজিয়েছি, জন্ম সাল অনুসারে, যাদের জন্মসাল একই তাদের হচ্ছে তারিখ অনুসারে আমরা এইভাবে সূচিপত্র সাজিয়েছি। আর একটা টপিকের মধ্যে কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে। বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু তো শুধুমাত্র কাব্য সাহিত্যের অন্তর্গত SLST সিলেবাসে। বুদ্ধদেব বসুর কাব্য, নাটক, প্রবন্ধ, উপন্যাস, তার সম্পর্কে ডেসক্রিপটিভ তথ্য সব দেওয়া আছে। আবার ধরুন আমাদের প্রেমেন্দ্র মিত্র,
সেটা হচ্ছে কথা সাহিত্যের অন্তর্গত এসএসসি সিলেবাসে, তার কাব্য সাহিত্য দেওয়া আছে। বুদ্ধদেব বসু ভ্রমণ কাহিনী জাপানি জার্নাল এই বই থেকে কমন এসেছিল, সেটা অনেক বইতে নেই। ধরুন কাজী নজরুল ইসলামের শুধুমাত্র কাব্য নেই, উপন্যাস টুপন্যাস আছে, যেটা বাঁধনার এবারে এসেছিল। তার ছোটের জন্য লেখা নাটক আছে, ওকে, তার প্রবন্ধ গ্রন্থ আছে। তো দেখুন সূচিপত্রে আলোচনা করি, মানে একটার মতো তথ্য পেয়ে যাবেন। আর কেমন করে সাজানো আছে সেটা তো বলার অপেক্ষা এখানে, একটু পরে দেখতে পাবেন। আমি একটা ডেমো দেবো আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। দেখুন কি কি আছে। ফার্স্ট হচ্ছে আমাদের আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে জন্মসাল অনুযায়ী করেছি বা তারিখ অনুযায়ী করেছি। মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বিহারীলাল চক্রবর্তী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যাকে ইঞ্জিনিয়ার কবি বলা হয়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বলয়চাঁদ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী, দেবেন্দ্র মিত্র। তারপর দেখুন সত্যনাথ ভাদুড়ী, লীলা মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, আশাপূর্ণা দেবী, বিষ্ণু দে, বিনয় ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, সমরেশ বসু, মহাশ্বেতা দেবী, শক্তি চট্টোপাধ্যায়। আর কিছু 2 নম্বরের ধর্মাধর্মী প্রশ্নোত্তর। 2 নম্বর করেছিলাম 21 সালে সেপ্টেম্বরে ফার্স্ট বেরিয়েছিল, সেটা কিন্তু পরে 1 নম্বর পরীক্ষা হবে, কিন্তু আমরা ডিলিট করিনি, থাকতে দিয়েছি এখানে। লাস্ট হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, একদম বিদ্যাসাগর থেকে শুরু করে লাস্ট শক্তি চট্টোপাধ্যায়। এর মধ্যে কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, গদ্য সাহিত্য, প্রবন্ধ সাহিত্য সব অ্যাড আছে। তো বঙ্কিমচন্দ্র তার হচ্ছে 2টো পর্যায়ের অন্তর্গত, তো বঙ্কিমচন্দ্রের উপন্যাসটাও অ্যাড আছে, আর তার পিছনে প্রবন্ধ সাহিত্য বা গদ্য সাহিত্য অ্যাড আছে। রবীন্দ্রনাথকে নিয়ে পুরোটা নেই, ওটা কাজ চলছে আর কি, ঠিক আছে। সেগুলো দেখে নেবেন, সবই এই বইতে আছে, এই বইয়ের বাইরে আর প্রশ্ন আসবে না একদম। মানে কি 2-3টা প্রশ্ন বাদ থেকে আসবে, তার মধ্যে বাকি সব এই বই থেকেই আসবে, ঠিক আছে, একদম গ্যারেন্টি। আর প্রাচীর মধ্যে থেকে 100-এ 100 আসবে, কি হয়তো একটা আসবে না। তারপরে বুঝতে পারছেন সমস্ত টপিক এখানে আছে শুধু এসএসটির জন্য। এটা কিন্তু আজকের বই নয়, 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে বেরিয়েছে। এটা সপ্তম সংস্করণ, বুঝতে পেরেছেন কবার ছাপা হয়েছে এই 4 বছরে। অনেকে জানেন না, আমি তো আসলে এইসব বই থেকে ইউটিউবে তেমন পড়াই না, আমি নিজের অনলাইন ক্লাস থেকে পড়াই, সেই জন্য অনেকে জানতে পারেন না। যে কী করে বুকিং করবেন, বুকিং নম্বর দেখুন 87688830 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা কলিং নাম্বার। তো হোয়াটসঅ্যাপই করবেন, এত কল করতে মানে ধরতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপই করবেন 87688830 যারা কলেজ স্ট্রিট থেকে নিতে চান তাদের খরচ পড়বে 528 টাকা, আর যারা কুরিয়ার নিতে চান তাদের খরচ পড়বে 600 টাকা। কলেজ স্ট্রিট থেকে যারা নিতে চান তারা 528 টাকাতে প্রি বুকিং করুন, ঠিক আছে। ওই ল্যাপটপে লিখতে পারেন, একটু অসুবিধা হয়। কলেজ স্ট্রিট থেকে যারা নিতে চান তারা 528 টাকাতে প্রি বুকিং করুন। আমার এই নাম্বারে গুগল পে অথবা ফোনপে আছে, সৌম্যদীপ মাইতি নামে। মানে একটা কথা বলে দেই, আমাদের বই কিন্তু এরকম নয় যারা বুকিং না করে কলেজ স্ট্রিটে যাবেন তারা কিন্তু ঘুরে আসবেন, কারণ আমাদের বই কোথাও দেওয়া হয় না, কোনো দোকানেও দেওয়া হয় না। আর মানে কলেজ স্ট্রিট থেকে মানে কেউ যদি বুকিং না করে ওখানে গিয়ে অনলাইন মানে পেমেন্ট করে বা ক্যাশ পেমেন্ট করে, সেটা হয় না, কারণ এটা হচ্ছে লেখক কর্তৃক সংরক্ষিত, প্রকাশনী কর্তৃক নয়। তাই যারা কলেজ স্ট্রিটে বুকমার্ট প্রকাশনী নিয়ার বাই আদি মোহিন কাঞ্জিলাল 6 নম্বর কলেজ রোড, সেখান থেকে বইটা নিতে চান, তারা 528 টাকাতে প্রি বুকিং করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে এই নাম্বারে পেমেন্ট করে, গুগল পে বা ফোনপে নাম্বারে সবই আছে, পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন, লিখে দেবেন রিসিভ ফ্রম কলেজ স্ট্রিট। আর যারা বলবেন না আমি কুরিয়ার নেব, বই পাঠিয়ে দিন, সেই ব্যবস্থাও আছে। বেশিরভাগ বই কুরিয়ার হয় আমাদের, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিভিন্ন রাজ্য থেকেও এই বইটার জন্য বুকিং আছে, এমনকি বাংলাদেশেও পাঠিয়েছে এই বইটা। কুরিয়ার সহ মূল্য দেখো 528 প্লাস 72, মোট 600 টাকা হচ্ছে কুরিয়ার সহ মূল্য, ওকে। প্রিন্টেড 660, 20% ডিসকাউন্ট 528, আর যারা কুরিয়ার নেবে 528 প্লাস 72 600 টাকা, যেহেতু 750-800 গ্রাম ওজনের বই বা 850 গ্রাম ওজনের বই, তো যারা কুরিয়ার নেবে তারা 600 টাকা পেমেন্ট করে ওই নাম্বারে গুগল পে ফোনপে আছে সৌম্যদীপ মাইতি নামে পেমেন্ট করে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর আপনার পোস্টাল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, ঠিক আছে, আমি বুকিং করে নেব। যাদের
অসুবিধা হবে তারা ওই নাম্বারে কল করতে পারে, তবে বেশিরভাগ কেউ কল করবেন না, কারণ এত কল ধরা যায় না। দেখুন আজকে পড়াবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওকে, যিনি ছিলেন বাঙালির প্রথম শিক্ষাবিদ। বেশি পড়াতে পারবো না, তথ্য পড়াবো। তার সম্পর্কে তথ্য দেওয়া আছে। তাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেন। জন্মসাল দেখুন 1820, মৃত্যুসাল দেখুন 1891, তিনি প্রায় 71 বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, তিনি কী কী ছিলেন দেখুন সব দেওয়া আছে। একজন সাহিত্যিক মানে শিশু সাহিত্যিক, গদ্যকার বা প্রাবন্ধিক, অনুবাদক, দার্শনিক, পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, প্রকাশক, সম্পাদক সবই তিনি ছিলেন। দেখুন তিনি জনপ্রিয় শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ রচনা করেছেন। আর তিনিই বাঙালির প্রথম শিক্ষাবিদ ছিলেন। জন্ম দেখুন সব দেওয়া আছে, যে মেদিনীপুর জেলার বিষ্ণুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বিষ্ণুপুর গ্রাম কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। পিতা মাতা সব দেওয়া আছে, বংশ পরিচয় দেখুন সব দেওয়া আছে, ওকে। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, আর মাতার নাম কি? মাতার নাম হচ্ছে ভগবতী দেবী। দাম্পত্য সঙ্গী দেখুন শ্রীমতী দীনময়ী দেবী, আর সন্তান হচ্ছে শ্রী নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য রচনাবলী দেখুন সব দেওয়া আছে, ওকে। ব্যাকরণ কৌমুদী, এটা কিন্তু এসছিল 4টি ভাগ, এটা কিন্তু এবারে এমএসসি পরীক্ষায় এসছিল। উপাধি দেখুন বিদ্যাসাগরকে কেন বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়, হ্যাঁ, বা কে দিয়েছিলেন বা কোথা থেকে পেয়েছিলেন, সংস্কৃত কলেজ থেকে সব দেওয়া আছে। দয়ার সাগর বলা হয়, করুণার সাগর বলা হয়। মাইকেল মৌসুম দত্ত ঈশ্বর বিদ্যাসাগরকে করুণার সাগর উপাধিতে ভূষিত করেন। তারপর দেখুন বিদ্যা বণিক, মানে আপনারা যেভাবে চান পুরো সেভাবে মাখনের মতো দেওয়া আছে এই বইতে। তার জন্য বাঙালির প্রথম শিক্ষাবিদ, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। তথ্য দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন। তিনি তার শকুন্তলা গ্রন্থটি পড়ে মন্তব্য করেছিলেন, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। ঠিক আছে, বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী, বাংলা গদ্যের জনক, সব বিদ্যাসাগরকে বলা হয়। নারী শিক্ষা অবতারটা পড়তে হবে না। দেখুন গ্রন্থের ব্যবহার ছদ্মনাম খুবই ইম্পর্টেন্ট। বিদ্যাসাগর তার গ্রন্থে মূলত 3টি ছদ্মনাম ব্যবহার করেছেন। কি কি? 1 নম্বর হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, 2 নম্বর কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, 3 নম্বর কস্যচিৎ তত্ত্বান্বেষিন। বলতে পারি বাজারে আজ পর্যন্ত এরকম কোনো বই বেরায়নি, যেটা আমাদের মতামত নয়, বহু রিভিউ আছে আমাদের কাছে, বহু ইম্পর্টেন্ট রিভিউ আছে। তাদের শিক্ষামূলক গ্রন্থ ভাগ করে দিয়েছে, তার গ্রন্থপঞ্জি বললাম না, গ্রন্থপঞ্জি যা লিখেছেন সব আছে। শুধুমাত্র যে তিনি গদ্য সাহিত্যের অন্তর্গত বলে তার প্রবন্ধ গ্রন্থগুলো দেবো তা কিন্তু নয়, তিনি যা লিখেছেন সব দেওয়া আছে। দেখো শিক্ষামূলক গ্রন্থ ঋজুপাঠ, সংস্কৃত ব্যাকরণ উপক্রমণিকা, হ্যাঁ, তারপর হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, মহাভারতের উপক্রমণিকা সব দেওয়া আছে, যেটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দে, হ্যাঁ, প্রকাশিত ব্যাসদেব মূল মহাভারতের উপক্রমণিকা অংশ অবলম্বনে রচিত। তো দেখুন সাল নিয়ে কোনো ডাউন নেই, আপনারা সাল নিয়ে এই বই খুঁজেন ওই বই খুঁজেন না, আমরা সব পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সাহিত্য একাডেমি সাল নিয়ে এখানে রেখেছি। ঠিক আছে, সব দেখুন বঙ্গাব্দ খ্রিস্টাব্দ তারিখ সব দেওয়া আছে। সাল নিয়ে এই বই খুঁজেন তো সেই বই খুঁজেন, দরকার নেই। আমাদের বই শুধু খ্রিস্টাব্দটা পড়লেই হবে, ধরুন মহাভারতের উপক্রমণিকা 1860 এটা মনে রাখলেই হবে, আর সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853 এটা মনে রাখলেই হবে। কিন্তু আমরা খ্রিস্টাব্দ বঙ্গাব্দ তারিখ মাসের নাম যেগুলো পেয়েছি সব দিয়ে দিয়েছি। এগুলো সব অথেন্টিক সাল, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সাহিত্য একাডেমির সাল। ঠিক আছে, চ্যালেঞ্জ করার জন্য উপযুক্ত। আবার দেখুন 1847 খ্রিস্টাব্দের আগে ভাগবত অবলম্বনে বাসুদেব চরিত লিখেছেন, যার পাণ্ডুলিপি পাওয়া যায়নি। এই রচনাটি ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য রচনা করেন। এটা বলেছেন কে? বিআইএল সরকার তার জীবনীকার বিদ্যাসাগর গ্রন্থে। পদ্য সংগ্রহ আছে, শব্দমঞ্জুরি আছে, যেটা বাংলা অভিধান। বিদ্যাসাগরের লেখা বাংলা অভিধানটার নাম কি? শব্দমঞ্জুরি, 1864। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। তাদের বর্ণ পরিচয়, যার প্রথম ভাগ হচ্ছে এপ্রিল 1855 ও দ্বিতীয় ভাগ হচ্ছে জুন 1855। শুধু 1855 মনে রাখলেই হবে, ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি 1912 নামক আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের কথা উল্লেখ করেছেন, ওকে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের পূর্বেও ছাপ্পার অক্ষরে এই জাতীয় কিছু কিছু পুস্তিকা বাজারে চলতো। অনেক তথ্য আছে, রচনা ইতিহাস আছে, সেগুলো পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। বর্ণ পরিচয় রচনার মানে কয়েকটি চরিত্র দেখুন, গোপাল, মাধব, রাখাল, যাদব ও ভুবন, ওকে, এবং অনেক তথ্য আছে। তারপর দেখুন ব্যাকরণ কৌমুদী, যেটা এবারে এমএসসি পরীক্ষায় এসেছিল,
প্রথমে তো দেওয়া ছিল, এখানে আবার ডিটেলসে সাল দেওয়া আছে। দেখুন ব্যাকরণ কৌমুদীর প্রথম থেকে 4টা ভাগ, মোট 4টা ভাগ আছে, 1853 থেকে 1862। দেখুন প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1853, তৃতীয় ভাগ 1854, চতুর্থ ভাগ 1862। তো এটা কার লেখা? সাল আসেনি, কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। মানে আমাদের বই পড়লে বললাম না 10টা বই আর খুঁজতে হবে না, এখানে সব পেয়ে যাবেন। তাদের অনুবাদ গ্রন্থ ফার্স্ট বেতাল পঞ্চবিংশতি 1847, লাল্লুজিকৃত বৈতাল 25 গ্রন্থ অবলম্বনে রচিত। ওকে, বাকিগুলো পড়ে নেবেন, সেগুলো অত পড়ানোর সময় নেই। এটি বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ। ওকে, 1805 সালে বৈতাল 25 নামে এর একটি হিন্দি অনুবাদ ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হয়, যা কলেজের পাঠ্য ছিল। পরে কলেজের অধ্যক্ষ জিটি মার্শালের অনুরোধে বিদ্যাসাগর 1847 খ্রিস্টাব্দে এটি বাংলায় অনুবাদ করেন। খুবই ইম্পর্টেন্ট তথ্য। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ। বেতাল পঞ্চবিংশতি একখানা গল্প গ্রন্থ। মূল গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। ঠিক আছে, লাল্লুজিকৃত যে বৈতাল 25 এটা সংস্কৃত ভাষায় রচিত। দেখুন মার্শাল সাহেবের অনুরোধে সিভিলিয়ান ছাত্রদের জন্য এই গ্রন্থটি রচনা করেন। প্রাসঙ্গিক তথ্য এক নজরে যেভাবে সাজান সেইভাবে তথ্য সাজানো আছে। এই গ্রন্থের নবম সংস্করণ পর্যন্ত বিরাম চিহ্ন হিসেবে কেবল দাঁড়িয়ে ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে বিরাম চিহ্ন এই গ্রন্থে প্রথম ব্যবহার করেছেন। অশ্লীলতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বইটি অভিযুক্ত হয়েছিল। ঠিক আছে, এবার সমস্ত তথ্য এই বইতে আছে। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বইটির সংস্কৃত ঘেঁষা ভাষাকে বাংলা না বলে সংস্কৃত বলা যেতে পারে বলে মন্তব্য করেন। ঠিক আছে, দীনবন্ধু মিত্র তার বিখ্যাত নাটক নীলদর্পণ 1860 নাটকে শৈলেন্দ্রী চরিত্রের মুখ দিয়ে এই বইটির নাম উল্লেখ করেছেন। তারপর দেখুন বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ 1848, জন ক্লার্ক মার্সম্যান সাহেবের আউটলাইন অফ দ্য হিস্টোরি অফ বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথস ইন ইন্ডিয়া গ্রন্থের শেষ মানে 9 অধ্যায় 11 থেকে 19 অধ্যায় অবলম্বনে বিদ্যাসাগর বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ 1848 গ্রন্থটি রচনা করেন। ওকে, তারপর দেখুন মার্শেল সাহেব মার্সম্যানের সম্মতিক্রমে বিদ্যাসাগরের বাংলার ইতিহাসের ইংরেজি অনুবাদ করে নাম দেন এ গাইড টু বেঙ্গল। তবে দেখুন জীবনচরিত 1849। তথ্য দেখুন চেম্বার্সের এক্সেম্পলারি বায়োগ্রাফি এর কয়েকজন মনীষীর জীবন কথা অবলম্বনে রচিত, এটি বঙ্গানুবাদ। সব দেওয়া আছে। বোধোদয় বা যার অপর নাম হচ্ছে শিশু শিক্ষা চতুর্থ ভাগ 1851 প্রকাশকাল। 1851 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয় গ্রন্থটি প্রকাশিত হয়। প্রথমে এর নাম ছিল শিশু শিক্ষা চতুর্থ ভাগ। তার অভিন্ন হৃদয় বন্ধু মদনমোহন তর্কালঙ্কার 3 ভাগ শিশু শিক্ষা রচনা করেছিলেন। প্রথম ও দ্বিতীয় ভাগ 1849, তৃতীয় ভাগ 1853। বেথুন বালিকা বিদ্যালয়ে, তখন নাম ছিল হিন্দু বালিকা বিদ্যালয়, তাদের জন্য, তাদের বালিকাদের জন্য তারই আদর্শে ও ধারাবাহিকতা বজায় রেখে তিনি প্রথমে বোধোদয়কে শিশু শিক্ষা চতুর্থ ভাগ রূপে চিহ্নিত করেছিলেন। ওকে, তাহলে দেখুন এটা কি অবলম্বনে রচিত? চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ, খুব ইম্পর্টেন্ট, অর থার্ড বুক অফ রিডিং। হ্যাঁ, এই গ্রন্থ অবলম্বনে রচিত। শুধুমাত্র রুডিমেন্টস অফ নলেজ বললেই হবে, স্টার দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এবার দেখো নীতিবোধ আছে, যেটা হচ্ছে প্রথম ছাত্রী প্রস্তাব 1851। রবার্ট উইলিয়াম চেম্বার্সের মোরাল ক্লাস বুক অবলম্বনে রচিত, এটি প্রবন্ধ। এই বইটি প্রথম লিখতে থাকেন, কিন্তু সময়ভাবে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে বইটি সম্পূর্ণ করার ভার দেন বিদ্যাসাগর। তারপর দেখুন শকুন্তলা 1854। বঙ্গাব্দ মনে রাখতে হবে না, খ্রিস্টাব্দ শুধুমাত্র মনে রাখলে চলবে। কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটকের আখ্যান ভাগকে গদ্যে বিবিধ করতে গিয়ে বিদ্যাসাগর মূল নাটকে 7টি পরিচ্ছেদে ভাগ করে নিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট তথ্যগুলো, এইগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্র ঠাকুর তার এই গ্রন্থটি পড়ে মন্তব্য করেছিলেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। এগুলো সব স্টার দিয়ে রাখুন। কথামালা 1856। গ্রিস দেশের ইসস পণ্ডিতের ইসস ফেবলস অবলম্বনে এটা রচিত। ওকে, সাল নিয়ে বলছি কোনো ঝামেলা নেই। দেখুন খ্রিস্টাব্দ বঙ্গাব্দ তারিখ সব দেওয়া আছে, শুধু 1856 মনে রাখলেই হবে। কোনো 10টা বই ঘাঁটতে হবে না, একদম অর্থনীতি তত্ত্ব, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, সাহিত্য একাডেমি থেকে সালগুলো নেওয়া, প্রমাণ দেখাতে পারি। চৈতাবলী 1856, সীতার বনবাস 1860। ঠিক আছে, ভবভূতির উত্তরামচরিত ও বাল্মীকি রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে তিনি এই গ্রন্থটি রচনা করেন।
রামচন্দ্রের লঙ্কা বিজয়ের পরবর্তী জীবন ও সীতার পরিণাম অবলম্বনে রচিত বিদ্যাসাগর সীতার বনবাস। প্রথম লাইন থেকে কমন এসেছিল যে ভবভূতির উত্তরাঞ্চলিত বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে তিনি কোন গ্রন্থটি লেখেন, বা তো কোন গ্রন্থটি এই দুটি গ্রন্থ অবলম্বনে রচিত? সীতার বনবাস। ঠিক আছে, 1860। এটা কিন্তু পিএসসি পরীক্ষায় একবার এসেছিল। ওকে, দেখুন এইচ জেন হার্ডিং বিদ্যাসাগরের এই গ্রন্থটির দ্য এক্সাইল অফ সাইড 1904 নামে একটি ইংরেজি অনুবাদ করেন। ওকে, তারপর খুব ইম্পর্টেন্ট, দেখুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সীতার বনবাস 1860 গ্রন্থটিকে কান্নার জোলাপ বলে উল্লেখ করেছেন। সোমনাথ মিত্রের মতে সীতার বনবাস বিদ্যাসাগরের সর্বোৎকৃষ্ট গ্রন্থ। প্রভাত শাস্ত্রী কি বলেছেন? প্রভাত শাস্ত্রী এটিকে অনুবাদ বলে মনেই করতেন না। তার মতে সীতার বনবাসের ন্যায় প্রকাণ্ড কাব্য আজিও বাংলা ভাষায় দৃষ্টিগোচর হয় নাই। তাদের আখ্যান মঞ্জুরি 1863, হ্যাঁ, বাংলা ভাষা ও নীতি বিষয়ে জ্ঞান লাভের জন্য 1863 সালের অগ্রহায়ণ মাস, মানে বাংলায় অগ্রহায়ণ 1270 আর কি। 1863 অগ্রহায়ণ মাস মানে কত? 1270, হ্যাঁ, তার অগ্রহায়ণ মাস মানে 1870 নভেম্বর মাস। ঠিক আছে, অগ্রহায়ণ মাসে তিনি আখ্যান মঞ্জুরি রচনা করেন। ওকে, তো ভ্রান্তিবিলাস স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1869 বা 1876 উইলিয়াম শেক্সপিয়রের দ্য কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত ভ্রান্তিবিলাস গদ্যানুবাদ হলো এক প্রকার মৌলিক সৃষ্টির গৌরবে লাভ করেছে। ভ্রান্তিবিলাস হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের দ্য কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। চরিত্রগুলির নাম ভারতীয় নামে রূপায়িত বা রূপান্তরিত, যেমন হেমকূট, সোমদত্ত, বিজয় বল্লভ, লাবণ্যময়ী, কিঙ্কর, চন্দ্রপ্রভা, বসুপ্রিয়, অপরাজিত, বিদ্যাধর প্রভৃতি। এই রচনাটি চলচ্চিত্রায়িত হয়ে বিশেষ জনপ্রিয় হয়েছিল। যারা আমার কাছে অনলাইন ক্লাস করেন বা যারা ক্লাস করেন না, এটা দাগ দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি অনলাইন ক্লাসে দাগ দিয়ে দিই, আপনারা পড়তে পারেন। সমস্ত দাগ দিয়ে দেবো। তথ্য তো অনেক আছে, কিন্তু যেগুলো আমি বলবো সেগুলোই কমন আসবে, বাইরে আসবে না, সেটা মিলিয়ে নেবেন। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন বিদ্যাসাগর এই গ্রন্থে পাঠকের বন্ধুর পর্যায়ে নেমে এসেছেন। এই রচনাটিকে উপন্যাস হিসেবে উল্লেখ করেছেন কে? তার জীবনীকার বিআইএল সরকার তার বিদ্যাসাগর গ্রন্থের 46 পৃষ্ঠায়, মানে বিদ্যাসাগর গ্রন্থেও আর কি। ঠিক আছে, তারপর দেখুন শোভাবাজারে রাধাকান্ত দেবের দৈহিক আনন্দকৃষ্ণ বসু বিদ্যাসাগরকে সদৃশ ব্যক্তির জীবনচরিত লিখতে অনুরোধ করেছিলেন, যার ফলশ্রুতি হচ্ছে ভ্রান্তিবিলাস। এটা বিআইএল সরকার বলেছেন। এই রচনাটি দীর্ঘ সমালোচনা করেন, তারিখ মনে করার দরকার নেই। এডুকেশন গেজেট পত্রিকায় ভূদেব মুখোপাধ্যায়। ওকে, এডুকেশন গেজেট পত্রিকায় ভূদেব মুখোপাধ্যায়। এটা সম্ভবত 1277 হবে, মানে 1870। দেখুন ভামনাখ্যানম 1873, এটা মধুসূদন তর্ক পঞ্চান্ন রচিত 117টি শ্লোকের অনুবাদ। তো ইংরেজি গ্রন্থ আছে, দেখুন পোয়েট্রিক্যাল সিলেকশনস ফ্রম গোল্ডস্মিথ, সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার। ঠিক আছে, ইংলিশ গ্রন্থ আছে। তারপরে দেখুন বিদ্যাসাগর বেনামি রচনা, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। 3টি ছদ্মনামে তিনি 5খানি হাস্যরাত্মক বেনামি বই লেখেন। এবার স্টার দিয়ে রাখুন, এখান থেকে আসার চান্স বেশি। এর অতি অল্প হইল, সাল কত? 1873। কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্ত ছদ্মনামে বহু বিষয়ে তারানাথ তর্ক বাচস্পতির প্রতিবাদে এটা লেখা। তারপর দেখুন আবার অতি অল্প হইল 1873, অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো 1873। এটাও কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্ত ছদ্মনামে বহু বিষয়ে, এটাও তারানাথ তর্ক বাচস্পতির প্রতিবাদে লেখা। ওকে, তারপর ব্রজবিলাস, এটা 1884। কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্ত ছদ্মনামে ব্রজনাথ বিদ্যারত্নের বিধেয় বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তর। এই গ্রন্থটিকে যৎকিঞ্চিত অপূর্ব মহাকাব্য বলে অভিহিত করা হয়। যৎকিঞ্চিত অপূর্ব মহাকাব্য কাকে বলা হয়? ব্রজবিলাস। এটা হচ্ছে অথেন্টিক উত্তর, বাকিটা মিস্টেক ছিল, ঠিক করে নেবেন। ঠিক আছে, অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো 1873, ব্রজবিলাস 1884। এই 3টা গ্রন্থ বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্ত ছদ্মনামে রচনা করেন। প্রথম 2টো গ্রন্থ অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো তারানাথ তর্ক বাচস্পতির প্রতিবাদ লেখা, যেটা বহু বিষয়ে। আর ব্রজবিলাস হচ্ছে ব্রজনাথ বিদ্যারত্নের বিধবা বিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তর। এই ব্রজবিলাসকেই যৎকিঞ্চিত অপূর্ব মহাকাব্য বলে অভিহিত করায়। তাহলে তারপরে ছদ্মনাম 3টি। কটি তিনি হাস্যরাত্মক বেনামি বই লেখেন? 5খানি, এটা মনে রাখবেন। ঠিক আছে, বেনামি মানে ছদ্মনামে। তখন 4 নম্বর বিধবা বিবাহ যশোর হিন্দু ধর্ম রক্ষিণী সভা বা বিনয় পত্রিকা, সাল 1884।
এটা তিনি কস্যচিৎ তত্ত্বান্বেষিণ ছদ্মনামে লেখেন। এই বইটি বিধর্মীয় বিরোধীদের উদ্দেশ্যে রচিত হয়, আর রচনাটি পরবর্তীতে বিনয় পত্রিকা নামে প্রকাশিত হয়। প্রথমে নাম ছিল হচ্ছে বিধর্মীয় ও যশোর হিন্দু ধর্মরক্ষণী সভা, পরে নাম হয় বিনয় পত্রিকা। রত্ন পরীক্ষা থেকে 1886, এটা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সচরস্য ছদ্মনামে লেখা। তিনটি হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য, একটি কস্যচিৎ তত্ত্বান্বেষিণ, একটি হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সচরস্য ছদ্মনামে লেখা। ঠিক আছে, এটা স্পিডে পড়াতেই হবে, নাহলে কিন্তু ক্লাস শেষ করতে পারবো না। এটা বড় ক্লাস, আমি 1-1.5 ঘন্টা ক্লাস করাই, সেখানে শেষ করে দেবো, কিন্তু এখানে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই বইটি হচ্ছে বিবাহ বিরোধীদের উদ্দেশ্যে রচিত। ঠিক আছে, মোট 5টা বেনামে, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, কস্যচিৎ উপযুক্ত ভাইপো ছদ্মনামে লেখা, বিধবা বিবাহ যশোর হিন্দু ধর্মরক্ষণী সভা বা পরবর্তী নাম বিনয় পত্রিকা। তাহলে এই বিনয় পত্রিকার পূর্ব নাম কি? বিধবা বিবাহ যশোর হিন্দু ধর্মরক্ষণী সভা। এটা তিনি কস্যচিৎ তত্ত্বান্বেষিণ ছদ্মনামে রচনা করেন। আর রত্ন পরীক্ষা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সচরাচর ছদ্মনামে রচনা করেন। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল 1873, ব্রজবিলাস 1884, বিধবা বিবাহ যশোর হিন্দু ধর্মরক্ষণী সভা বা বিনয় পত্রিকা 1884, রত্ন পরীক্ষা 1886। প্রত্যেকটা সাল কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এই সালগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, সেই সালগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়। শুধুমাত্র খ্রিস্টাব্দ বঙ্গাব্দ পড়ার দরকার নেই, তারিখ পড়ার দরকার নেই, শুধুমাত্র খ্রিস্টাব্দ। এই সাল হচ্ছে অথেন্টিক সাল, একদম গ্যারেন্টি। এটা মৌলিক গ্রন্থ। ফার্স্ট হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853, এটা ফার্স্ট হচ্ছে মৌলিক গ্রন্থ। এটা হচ্ছে বাঙালি লেখা সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থ। তাহলে বাঙালি লেখা সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থর নাম কি? এটা হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853। ঠিক আছে, মার্চ মনে রাখতে হবে না, তারিখটা শুধু মনে রাখার দরকার নেই, খ্রিস্টাব্দ মনে রাখবে। তারপর দেখুন, ভারতবর্ষে ইতিহাস রচনার প্রথম প্রচেষ্টা ডক্টর সুকুমার সেন বলেছেন। বিদ্যাসাগরই বাংলা ভাষায় প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস রচনায় প্রয়াসী হয়, আর এই গ্রন্থটি সাহিত্য সমালোচনার ক্ষেত্রে দিগদর্শনী স্বরূপ। ঠিক আছে, তাও দেখো বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ে প্রস্তাব। এর প্রথম ভাগ 1855, দ্বিতীয় ভাগ হচ্ছে 1855। তারিখ মনে রাখার দরকার নেই। ওকে, তথ্য দেখুন, বিদ্যাসাগরের সামাজিক সমস্যামূলক প্রথম প্রবন্ধ পুস্তক। তারপর দেখুন 1856 সালে বিদ্যাসাগর এই বই দুটির ইংরেজি অনুবাদ ম্যারিজ অব হিন্দু উইন্ডোজ নামে প্রকাশ করেন। 1865 খ্রিস্টাব্দে মনে করা যাবে, জানুয়ারি মাস মনে রাখার দরকার নেই। এই বই দুটি মারাঠি ভাষায় অনুবাদ করেন বিষ্ণু পরশুরাম শাস্ত্রী। তারপর দেখুন, বই ও রহিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ক বিচার 1871। বই ও বিষয়ক প্রথম গ্রন্থ প্রকাশিত হলে বহুজনে অযৌক্তিক ও অশাস্ত্রীয় অভিযোগ এনে বিদ্যাসাগরকে তীব্র আক্রমণ করেন। তাদের মধ্যে তারা তর্কবাচস্পতি, সত্যব্রত, শ্যামশ্রমী, রাজকুমার ন্যায়রত্ন, ক্ষেত্রপাল স্মৃতিরত্ন ও গদাধর রায় অন্যতম। বঙ্কিমচন্দ্রের বঙ্গসর পত্রিকাও বিদ্যাসাগরের বিরোধিতা করে। তাহলে বঙ্কিমচন্দ্রের কোন পত্রিকা বিদ্যাসাগরের বিরোধিতা করে? উত্তর হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা, মনে রাখবেন। তারপর দেখো প্রভাবতী সম্ভাষণ, এটা অনেক বইতে 891 আছে, কিছু বইতে 892 আছে। আমরা নতুন সংস্করণে 92 করেছি। এটা যেটা পড়াচ্ছি এটা ষষ্ঠ সংস্করণ, সপ্তম সংস্করণ এটা 92 করা আছে আমাদের বইতে, কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে মানে তোমার এটা অনেক বইতে 91 আছে, কিন্তু গবেষণামূলক বইতে 92 আছে। মানে তার যে জীবনীকার তাদের বইতে 892, বিভিন্ন সাহিত্যিকদের বইতে 891। তো আমার মধ্যে এটা 92 করা উচিত। ঠিক আছে, কারণ গবেষণামূলক বই ধরে, সাহিত্যিকদের বই ধরে না। ঠিক আছে, এটা নতুন সংস্করণে সপ্তম সংস্করণে 92 করা আছে, কিন্তু পুরো সংস্করণ যদি পড়াচ্ছে এটা ষষ্ঠ সংস্করণের বই, সেখানে 91 করা ছিল। ঠিক আছে, রচনাকাল থেকে 1863, মহত্তর প্রকাশিত 1892। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে রচিত এবং বাংলা গদ্যে লেখা প্রথম শোক গ্রন্থ, শোক কাব্য নয় কিন্তু, বাংলা গদ্যে লেখা প্রথম শোক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। ঠিক আছে, রচনাকাল 63, মহত্তর প্রকাশিত 1892। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তার স্টার দিয়ে রাখো। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে তিনি এই গ্রন্থটি রচনা করেন, খুবই ইম্পর্টেন্ট। আবিষ্কারককে বিদ্যাসাগরের মৃত্যুর পর তার দরিদ্র সুরেশচন্দ্র সমাজপতি মাথাময়ের কাগজপত্র অনুসন্ধান করতে গিয়ে এটি আবিষ্কার করেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। সুরেশচন্দ্র সমাজপতি এটা অনুসন্ধান করেন, তার দরিদ্র ছিলেন। শব্দমঞ্জরি 1864, এটা হচ্ছে বাংলা অভিধান, এগুলো মনে রাখবে। সর্বশেষ বিদ্যাসাগর সংকলিত শব্দমঞ্জরি 1864 নামে প্রয়োগার্থ অভিধানের কথা উল্লেখ করেছেন। রামের রাজ্যাভিষেক সাল দরকার নেই, শুধুমাত্র রামের রাজ্যাভিষেক মনে রাখলেই হবে, এটা বিদ্যাসাগরের লেখা গ্রন্থ। তাহলে দেখুন, নিষ্কৃতি লাভ প্রয়াস কার লেখা গ্রন্থ? বিদ্যাসাগরের লেখা, সাল দরকার নেই।
তাহলে দেখুন স্বরচিত বিদ্যাসাগর চরিত, বা শুধু বিদ্যাসাগর চরিত বললেই হবে। স্বরচিত বিদ্যাসাগর চরিত মানেই শুধু বিদ্যাসাগর চরিত। সাল হচ্ছে 1891, মনে রাখবে। বন্ধু বান্ধবেরা বিদ্যাসাগরের সংগ্রামমুখর জীবনের কথা শুনতে চাইতেন। তাদের অনুরোধে তিনি নিজের জীবন কাহিনীর মাত্র 2টি পরিচ্ছেদ লিখেছেন। কটি? 2টি। শেষ করতে পারেননি। বিদ্যাসাগরের মৃত্যুর পরে গ্রন্থটি কে সমাপ্ত করেন? বিদ্যাসাগরের মৃত্যুর পর তার পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন বিদ্যাসাগর চরিত স্বরচিত এই নামে প্রকাশ করেন। এই গ্রন্থের প্রথম পরিচ্ছেদে বিদ্যাসাগর তার পিতৃমাতৃ বংশের পরিচয় দিয়েছেন। তারপর হচ্ছে ভূগোল খগোল বর্ণনম, 1892, এটা মহত্বের প্রকাশিত। ঠিক আছে, তাহলে দেখুন 10 নম্বর শ্লোকমঞ্জরি 1890, এটা হচ্ছে উদ্ভট শ্লোক সংগ্রহ। প্রত্যেকের সাল পড়তে হবে না, ঠিক আছে। তাছাড়া কয়েকটি রচনা করেছেন সংস্কৃত রচনা, হ্যাঁ, 1889-তে বাল্যবিহার দোষ, সাল দরকার নেই, এগুলো মোটামুটি সর্বশুভ পরিপত্রিকায় প্রকাশিত হয়, একটি প্রবন্ধ তিনি প্রকাশ করেন। ঠিক আছে, তথ্য পড়তে হবে না, মনে রাখলে হবে। তিনি কোন গ্রন্থ সম্পাদনা করেছেন দেখুন: মদামঙ্গল, কিরাতার্জুনিয়ম, সর্বদর্শন সংগ্রহ, শিশুপাল বধ, কুমার সম্ভবম, কাদম্বরী, বাল্মীকি রামায়ণ, রঘুবংশম, মেঘদূতম, উত্তরচরিতম, অভিজ্ঞান শকুন্তলম, হর্ষচরিতম, পদ্য সংগ্রহ প্রথম ভাগ, পদ্য সংগ্রহ দ্বিতীয় ভাগ, তিনি এইসব গ্রন্থগুলো সম্পাদনা করেছেন। চলচ্চিত্রায়ন দেখুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ভ্রান্তিবিলাস 1869, ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত। এই অনুবাদ গল্প অনুবাদিত গল্প অবলম্বনে ভ্রান্তিবিলাস সিনেমাটি নির্মিত হয়। ঠিক আছে, তার চরিত্র অনেক কাছে, এগুলো দরকার নেই, বলে দিয়েছি। উত্তরাধিকার দরকার নেই, সামাজিক স্বীকৃতি দরকার নেই। বাংলা সাহিত্যের গুরুত্বগুলো তো আগেই বলেছি, আর বলবো না। দেখুন এখানে কিন্তু প্রশ্ন আছে বাংলা সাহিত্যের গুরুত্ব, আমাদের বই কিন্তু অনলাইনেও দেওয়া আছে। যেমন বাংলা সাহিত্যের গুরুত্ব, হ্যাঁ, কে কী বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার সম্পর্কে, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম জড়াত্ম শিল্পী, এইগুলো বুঝে নেবেন। যে মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কে লিখেছেন, বিদ্যাসাগর করুণার সাগর, সাহিত্য সমালোচক কৃষ্ণকমল ভট্টাচার্য তার অতি অল্প হইল আবার অতি অল্প হইল 1873 দুটি গ্রন্থ সম্পর্কে বলেছেন। এইরূপ উচ্চাঙ্গের রসিকতা বাংলা ভাষায় অতি অল্পই আছে। গুপ্ত কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের মতে বিদ্যাসাগর কবি নন, গদ্য লেখক। হ্যাঁ, নাট্যকার দীনবন্ধু মিত্র দ্বাদশ কবিতা 1872 এই সংকলনটি উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। হ্যাঁ, সেখানে তিনি বলেন, আপনি বর্তমান বঙ্গভাষার জনক, বঙ্গভাষা আপনার তনয়া। মাইকেল মধুসূদন দত্তের ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল হার্ট অফ এ বেঙ্গলি মাদার। হ্যাঁ, সব তথ্য এখানে দেওয়া আছে। মৃত্যুস্থান 1891 খ্রিস্টাব্দে 29 জুলাই রাত্রি 2:18 বাংলার নবজাগরণের উন্নত পুরোধা বিদ্যাসাগর মহাশয় কলকাতার বাদুর বাগানস্থ তার নিজ বাসভবনে প্রয়াত হন। লিভারের ক্যান্সারের দরুন তার মৃত্যু ঘটেছে বলে ডাক্তারের অভিমত। মৃত্যু তার বয়স হয়েছিল কত? 1820 থেকে 1891, মানে 71 বছর। ঠিক আছে, এইবার যারা বলেন আমি এত তথ্য মনে রাখতে পারবো না, ডাক দিয়ে পড়বেন, আমাদের অনলাইন ক্লাস আছে, যোগাযোগ করতে পারেন। আর একটা কথা বলি, তাও যদি মনে রাখতে না পারেন, আমাদের বইতে অনেক জায়গায় গুরুত্বপূর্ণ তথ্যাদি বা তথ্য ভাণ্ডার আছে, যা পড়িয়েছি সেইগুলো এখানে কিন্তু দেওয়া আছে। দেখুন শর্ট প্রশ্ন আকারে, তাহলে কটা দেওয়া আছে শর্ট প্রশ্ন আকারে? দেখুন দেওয়া আছে মোট হচ্ছে, দেখতে পাচ্ছেন যেগুলো আমি পড়িয়েছি সেইগুলোই শর্ট প্রশ্ন আকারে দেওয়া আছে। মোট 54টা দেওয়া আছে। হ্যাঁ, বিদ্যাসাগর দুজন জীবনীকার হলেন বিআইএল সরকার ও চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। আর বিদ্যাসাগর সম্পর্কে বঙ্কিমচন্দ্রের প্রাথমিক মনোভাব ছিল হি ইজ অনলি প্রাইমারি মেকার। ঠিক আছে, তো এরকম বলো না 54টা প্রশ্ন এখানে দেওয়া আছে। এবার যারা হয়তো তথ্য পড়তে পারছেন না যে আমি কি করবো, এমসিকিউ বই খোঁজেন, তাদেরকে এমসিকিউ বই খোঁজার প্রয়োজন? দেখুন তথ্য আছে, কত তথ্যাদি বা তথ্য ভাণ্ডার লাস্টে দেওয়া আছে। সব কথা যদিও নেই, কিন্তু বেশিরভাগগুলো দেওয়া আছে। ঠিক আছে, হয়তো বইটা অনেক মোটা হয়ে যাবে, 600 পেজের বই। দেখুন জায়গাগুলো পড়িয়েছি সেইগুলোই সব আছে, যে করুণার সাগর উপাধি দেন কে? মাইকেল মধুসূদন দত্ত, মানে যেগুলো পড়িয়েছি আর কি। নাট্যকার দীনবন্ধু মিত্র দ্বাদশ কবিতা সংকলনটি উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যা পড়িয়েছি তার একটা অথেন্টিক জিনিস এখানে দেওয়া আছে। মাইকেল মধুসূদন দত্তের ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন হার্ট অফ এ বেঙ্গলি মাদার। যা পড়িয়েছি সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখুন 1302 বঙ্গাব্দে প্রকাশিত সাহিত্য পূজা পুস্তিকায় রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের গদ্যরীতি সম্পর্কে মন্তব্য করেন, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম জয়াত্ম শিল্পী, তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যের অবতারণা করেন। এবার হয়তো আপনারা বলবেন যে তিনি কোথায় মন্তব্য করেন? সাহিত্য পূজা পুস্তিকায়।
কোন গ্রন্থ সম্পর্কে সেটা শকুন্তলা পড়ে আগেই বলেছি। কোন গ্রন্থ সম্পর্কে সেটা শকুন্তলা পড়ে বিদ্যাসাগর বাংলা ভাষা ও যত শিল্পী এরা মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু 1302 বঙ্গাব্দে প্রকাশিত কোন গ্রন্থে মন্তব্য করেছেন? চারিত্র পূজা পুস্তিকায় তিনি মন্তব্য করেছেন। হ্যাঁ, চারিত্র পূজা পুস্তিকায় তিনি মন্তব্য করেছেন বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম জয়াত শিল্পী ছিলেন। প্রশ্ন গোলাবেন না, গ্রন্থ পড়ে হচ্ছে শকুন্তলা পড়ে মন্তব্য করেছেন, কোন গ্রন্থে মন্তব্য করেছেন? 1302 বঙ্গাব্দে প্রকাশিত চারিত্র পূজা গ্রন্থে মন্তব্য করেছেন। ওকে, আচ্ছা। প্রভাত শাস্ত্রী মহাশয় দেখুন বাংলা সম্পর্কে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, বিদ্যাসাগর মহাশয়কে বাংলা ভাষার জন্মদাতা বলা হয়। আমার মনে হয় উনি খাঁটি বাংলা ভাষার গলা টিপে মারতেই চেয়েছিলেন। এটা প্রভাত শাস্ত্রী মহাশয়ের উক্তি। তো অনেক আছে, 54 শর্ট প্রশ্ন, তথ্য লিখে না পড়েন, শর্ট প্রশ্ন পড়বেন, এখান থেকেও পেয়ে যাবেন। তারপর দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ, যেটা হচ্ছে বঙ্গসাহিত্য পরিষদের বই থেকে নেওয়া। দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ও সংকলিত গ্রন্থ, মানে সব সাজিয়ে দেওয়া আছে সালগুলো। বেতাল পঞ্চবিংশতি, বাংলার ইতিহাস, জীবনচরিত, প্রবোধয়, সব সাল দেওয়া আছে অথেন্টিক। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ঋজুপাঠ, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, ব্যাকরণ কৌমুদী, এটা দেখুন পুরো দেওয়া আছে। হ্যাঁ, এই সালগুলো একটু দেখে নেবেন। 27টা গ্রন্থের সাল দেওয়া আছে। দেখুন, ফার্স্ট বেতাল পঞ্চবিংশতি 1847, বাংলার ইতিহাস 1848, জীবনচরিত 1849, বোধোদয় মানে শিশু শিক্ষা চতুর্থ ভাগ এপ্রিল 1851, সংস্কৃত ব্যাকরণ উপক্রমণিকা 1851, ঋজুপাঠ প্রথম ভাগ 1851, দ্বিতীয় ভাগ 1852, তৃতীয় ভাগ 1852, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853, ব্যাকরণ কৌমুদী যেটা পরীক্ষায় এসেছিল প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1853, তৃতীয় ভাগ 1854, চতুর্থ ভাগ 1862। ঠিক আছে, পুরো দারুণভাবে সাজানো আছে। শকুন্তলা 1854, বিধবা প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব 1855, বর্ণপরিচয় 1855, বিধবা প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব 1855, প্রথমাল 1856, চরিতাবলী 1856, মহারথ উপক্রমণিকা ভাগ 1860, সীতার বনবাস 1860, আখ্যান মঞ্জুরি 1863। এইবার বলুন এইসব সাল কি মানে এমনি বই থেকে নেওয়া? সব গবেষণামূলক বই থেকে নেওয়া। হ্যাঁ, সব বঙ্গীয় সাহিত্য পরিষদের বই থেকে নেওয়া, একদম অথেন্টিক বই। ঠিক আছে, শব্দমঞ্জরি বাংলা অভিধান 1864, শান্তিবেদ 1869, বহু আবার রোহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার 1871, আর বহু আবার রোহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার, এটা হচ্ছে প্রায় একই দ্বিতীয় পুস্তক, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, এটা 1873, প্রথম ভাগ 71, দ্বিতীয় ভাগ 1873। তার যেমন নিষ্কৃতি লাভ প্রয়াস 1888, পদ্ম সংগ্রহ 1888, সংস্কৃত রচনা 1889, শ্লোক মঞ্জুরি 1890, বিদ্যাসাগর চরিত স্বরচিত 1891, ভূগোল খগোল বর্ণন এপ্রিল 1892। এবার এত সাল পড়তে হবে না, আমি জাস্ট বলে দিচ্ছি যে কীভাবে সাজিয়ে দেওয়া আছে। তথ্য তো পুরো সাজিয়ে দেওয়া আছে, তার পাশে সাল লেখা আছে ব্যাকেটে, কিন্তু এখানে পুরো সাল লেখা আছে। শুধু আমাদের বই একটা কথা মনে রাখবেন যে অনেকে গিরিশচন্দ্র ঘোষটা বুঝতে পারেন না যে কোনটা হচ্ছে অথেন্টিক সাল, মানে কোনটা সাল আর কোনটা হচ্ছে মঞ্চ। হেডলাইন্সে দেওয়া আছে যে প্রথম হচ্ছে তার নাটকের নাম, দ্বিতীয় হচ্ছে মঞ্চ মানে মঞ্চের অভিনয়, তো মঞ্চের অভিনয় সাল ওটা গ্রন্থাগার প্রকাশকাল নয়। 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে কোন মঞ্চে অভিনয় হয় সেটা, আর 4 নম্বর হচ্ছে গ্রন্থাগার প্রকাশকাল। অনেকে মঞ্চের পাশে ভেবে নিয়েছে এটা মঞ্চের অভিনয় সাল, সেটা কিন্তু নয়। প্রথম মঞ্চ মানে নাটকের নাম, দ্বিতীয় হচ্ছে মঞ্চ, তৃতীয় মানে কোন মঞ্চে অভিনীত হয় বা মঞ্চে অভিনীত হয় সাল, আর 3 নম্বর হচ্ছে মঞ্চের নাম, চতুর্থ হচ্ছে গ্রন্থাগার প্রকাশকাল। হেডলাইন্সে বিশেষ দ্রষ্টপদ লিখে দিয়েছি পঞ্চম সংস্করণ থেকে সপ্তম সংস্করণে। চতুর্থটা হচ্ছে বিদ্যাসাগরের মানে তোমার হচ্ছে গ্রন্থাগার প্রকাশকাল। আর যখন সাজিয়েছি মানে ঈশ্বর ঘোষের নাটকে শ্রেণীবিভাগ করেছি, তখন ওই প্রত্যেক নাটকের শ্রেণীবিভাগের ব্যাকেটে শুধুমাত্র গ্রন্থাগার প্রকাশকালটা দিয়েছি। ওটা কিন্তু রচনাকাল নয়, মঞ্চের রচনাকাল নয়। ওখানে যে ব্যাকেটে দেওয়া আছে সেটা হচ্ছে গ্রন্থাগারের প্রকাশকাল, যেগুলো আমি বেনামি রচনা দেখুন, যেগুলো আমি পড়িয়েছি তথ্য আকারে, এবার শর্ট আকারে সাজিয়ে দিয়েছি। অতি অল্প হইলে 1873, আবার অতি অল্প হইলে 1873, প্রচলিত 1874, হৃদয় ও যশোর হিন্দু ধর্মরক্ষণী সভা মানে পরবর্তী নাম হচ্ছে বিনয় পত্রিকা 1884, রত্ন পরীক্ষা 1886। দেখুন সব এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। এই হৃদয় ও যশোর হিন্দু ধর্মরক্ষণী সভা 1884, যে সংস্করণের নামকরণ হয় বিনয় পত্রিকা, দেখুন সব দেওয়া আছে এখানে। ওকে, দেখুন এর প্রথম 3 খানি কস্তুরী ভাইপোষ্য, চতুর্থ খানি কস্তুরী তত্ত্বান্বের সিনো এবং পঞ্চম খানি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্যে প্রণীত, মানে সব লেখা আছে তথ্য অনুযায়ী। তা তিনি কোনো সম্পাদনা করেন, সেখানে শুধুমাত্র গ্রন্থের নাম ছিল, এখানে কার গ্রন্থ সেটাও দিয়েছে। দেখুন অন্নদামঙ্গল প্রথম দ্বিতীয় 1847, বৈতাল 25 হিন্দি 1852, রঘুবংশ 1853। তথ্য দেখুন মহাকবি কালিদাসের লেখা সংস্কৃত মহাকাব্য, আর অন্নদামঙ্গল হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের সর্বশ্রেষ্ঠ কাব্য। দেখুন
কিরাতার্জুনিয়ম 1853, 18টি স্বর্গরচিত মহাকবি ভার্গীর সংস্কৃত মহাকাব্য। দেখুন সর্বদর্শন সংগ্রহ মহেশচন্দ্র পাল কর্তৃক সংকলিত, প্রকাশিত 1853 থেকে 58। শিশুপাল বোধ 1857, সপ্তম অষ্টম শতাব্দীতে কবি মাঘের লেখা কাব্য। এগুলো পড়তে হবে না, জাস্ট বলছি। কুমার সম্ভব 1861, মহাকবি কালিদাসের লেখা সংস্কৃত কাব্য। একটা ছিল শুধুমাত্র গ্রন্থ, এখানে বলছে কার লেখা গ্রন্থ। কাদম্বরী 1862, মহাকবি বাণভট্ট রচিত সংস্কৃত উপন্যাস। মেঘদূতম 1869, মহাকবি কালিদাসের লেখা একটি সংস্কৃত কাব্য। তাদের উত্তরচরিতম। অভিজ্ঞান শকুন্তলম 1871, মহাকবি কালিদাস রচিত নাটক। আর হর্ষচরিতম 1883, মহাকবি বাণভট্ট রচিত সংস্কৃত গদ্যকাব্য। ঠিক আছে, এরকম প্রত্যেকটা সম্পাদিত গ্রন্থ আছে, কিন্তু ওইগুলোতে পড়তে হবে না। পরীক্ষা এক দুটো আসছে, প্রশ্ন আসবে না, কিন্তু বারে বলছি প্রশ্ন আসবে না এখান থেকে, এক দুটো হয়তো এমনি, অত ইম্পর্টেন্ট না এগুলো, হচ্ছে ভালো ইম্পর্টেন্টের পরে আছে, দাগ দিচ্ছি, কিন্তু পরীক্ষা আসবে না। আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু আমি ক্লাসে দাগ দিই না, এই তথ্যগুলো আমি ক্লাসে দাগ দিই না, এত ডিপলি পড়াই না, জাস্ট তথ্যগুলো আলোচনা করছি। বারে বলছি তথ্য আলোচনা করছি, যারা বইটা নেবেন তাদের জন্য, অনলাইন ক্লাসের জন্য এটা নয়। ঠিক আছে, দেখুন এতগুলো যে আমরা পড়ালাম, হ্যাঁ, সেগুলো কোথা থেকে পড়ালাম। আচ্ছা, একটা জিনিস দেখুন, 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর তার বিধবা পুস্তক দুখানির ইংরেজি অনুবাদ ম্যারিজ অফ হিন্দু উইন্ডোজ নামে প্রকাশ করেন। এটা আমি আগেই পড়িয়েছি। 1865 খ্রিস্টাব্দ জানুয়ারি মাসে, শুধু 1865 বললেই হবে, বিষ্ণু পরশুরাম শাস্ত্রী কর্তৃক মাটিতে অনুদিত হয়। ঠিক আছে, এগুলো আমি পড়িয়েছি। ওকে, তো তাহলে বিধবা পুস্তক দুখানিকে তিনি ম্যারিজ অফ হিন্দু উইন্ডোজ নামে প্রকাশ করেছেন। ওকে, এগুলো মনে রাখবেন। তাহলে দেখুন তথ্যঋণ, এবার বললাম না যে কোনো তেমন সাহিত্য ইতিহাস বইকে আমরা ফলো করিনি, তথ্যঋণগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। সমকালে বিদ্যাসাগর স্বপন বসুর লেখা। বাংলা সাহিত্যে বিদ্যাসাগর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সব গবেষণামূলক বই কিন্তু। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটা মেন বই, গজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্য সাধক চৈতমালা, বঙ্গীয় সাহিত্য পরিষদ, হ্যাঁ, কলকাতা থেকে প্রকাশিত। দেখুন 4 নম্বর দেখুন প্রসঙ্গ বিদ্যাসাগর, সম্পাদনা বিমান বসু। 5 নম্বর দেখুন আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা, অধীর দে। 6 নম্বর দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্য একাডেমি নতুন দিল্লিতে প্রকাশিত, হিরণময় বন্দ্যোপাধ্যায় অনুবাদ, সুধীর কুমার চৌধুরী। তারপর দেখুন নব্য ভারত স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিনয় ঘোষ। তারপর দেখুন বিদ্যাসাগর মণিবাগচির লেখা। তারপর দেখুন বিদ্যাসাগর চন্দ্রচূড় বন্দ্যোপাধ্যায় তার জীবনীকার, বান্নিক রায় সম্পাদিত। তারপর দেখুন 10 নম্বর বিদ্যাসাগর গোলাম মুর্শিদের লেখা। তারপর দেখুন 11 নম্বর আধুনিক মানসিকতা বিদ্যাসাগর, সন্তোষ কুমার অধিকারী। তারপর দেখুন 12 নম্বর বিদ্যাসাগর সংখ্যা 1401, মানে পশ্চিমবঙ্গ সংখ্যা 1401 বা 1994। প্রধান সম্পাদক তারাপদ রায় ও সম্পাদক হচ্ছে দীপজ্যোতি মজুমদার। তারপর দেখুন কুমারসাগর বিদ্যাসাগর সবাই জানেন, 13 নম্বর ইন্দ্রমিত্রের লেখা। আবার দেখুন 14 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি 25 সেপ্টেম্বর 2019 বা 1426 সালে প্রকাশিত, আশিস হাস্তগীত। আর 15 বছর ইন্টারনেট কিছু তথ্য দিয়ে আমরা এটা বানিয়েছি। তথ্যগুলো দেখছেন তাহলে বুঝতেই পারছেন যে আমরা কোনো হচ্ছে এমনি কোনো সাহিত্য বই থেকে বানাইনি, আমরা তো গবেষণামূলক বই থেকে বানিয়েছি। তো যারা বইটি কিনতে চান তারা আমাদের 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। কলেজ স্ট্রিট থেকে নিলে 528 টাকা, আর কুরিয়ার নিলে 528 + 72 600 টাকা। আমাদের প্রকাশনীর নাম হচ্ছে বুকমার্ট প্রকাশনী, 6 নম্বর কলেজ রোড, কলেজ স্ট্রিট। ওকে, দেখুন আমাদের বইয়ের মানে ফোন নাম্বার টাম্বার সব উপরে দেওয়া আছে। এটা হচ্ছে অনলাইন ক্লাসের মতো, আপনারা পড়ে নেবেন। এবার যদি ক্লাস করতে চান ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন, সব কিন্তু আমরা পড়িয়ে দেবো, মেনগুলো বেছে দেবো। ঠিক আছে, নাম্বার দেখুন দেওয়া আছে 8768830230। কলেজ স্ট্রিট থেকে 528 টাকা, কুরিয়ার চার্জ লাগবে না, কুরিয়ার সব মূল্য 600 টাকা, 528 + 72। এই বইটা হচ্ছে বঙ্গসাহিত্য পরিষদের সভাপতি বাইদবরণ ঘোষ মহাশয় তার লাইব্রেরি রাখার জন্য নিয়েছেন আমাদের কাছ থেকে। আর এই বইটা সর্বোপরি, এই বইটা প্রাচীন মধ্যযুগের বইটা, পুরস্কারপ্রাপ্ত মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে তাই পুরস্কার পেয়েছে। তো এই বই দুটো পড়লে গ্যারান্টি দিতে পারি এই বইয়ের বাইরে প্রশ্ন আসবে না, 3টা কথা সব চলে আসবে। আর প্রাচীন মধ্যযুগ তো 100% আসবে, যেটা এসেছিল আগেবার এমএসসি পরীক্ষা। ঠিক আছে, তো এই হচ্ছে প্রশ্ন, তো সবাই দেখে নেবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বইটা নিতে গেলে ফোন করবেন না, এমনি হোয়াটসঅ্যাপ করে নেবেন আমাকে।